প্রিয় দর্শক, সংবাদ এছাড়াও থাকছে মাই টিভি প্রতি বৃহস্পতিবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ নির্বাচন কমিশনাররা। সকালে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের তথ্য জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানানো হয়। এর আগে বুধবার দুপুরে কমিশন গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে জানায় কমিশনের জনসংযোগ বিভাগ। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে প্রতিটি পর্বের মাঝে থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহায়ক হতে পারে। আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। দুই পদত্যাগপত্র মহামান্য প্রতি সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। দুজন সদস্য এখানে উপস্থিত নাই, তারা কি পদত্যাগ করছেন? দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো আমরা বিস্তারিত। অপু, পদত্যাগ বিষয়ে সিইসি কি বলেছেন আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে হুদা কমিশনের বিদায়ের পরে কিন্তু 2022 সালের 26শে ফেব্রুয়ারি বর্তমান যে আউয়াল কমিশন আজকে যে পদত্যাগ করলেন পুরো কমিশন, তারা যোগদান করেন এবং তারা কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ প্রায় 1000-এর উপরে যে নির্বাচনগুলো সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা এবং অন্যান্য নির্বাচনগুলো সম্পন্ন করেছেন। তবে এই নির্বাচনগুলো যে বিষয় ভোটাররা যে ভোট কাস্টিংয়ের যে বিষয়, সেই জায়গায় কিন্তু বরাবরের মতোই প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো কিন্তু বরাবরের মতো কমিশন এড়িয়ে গেছেন। তবে গেল 5ই আগস্টে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে নির্বাচন কমিশন মনে করছেন যে এই নির্বাচনে যে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ 2.5 বছরের মাথায় তারা আজকে বিদায় নিলেন। এবং যেহেতু একটা নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে 5 বছর দায়িত্ব পালন করে থাকেন, কিন্তু 2.5 বছরের মাথায় কেন পদত্যাগ করলেন সেই বিষয়টি তিনি আজকে গণমাধ্যম কর্মীদের সাথে যখন কথা বলেছেন, তিনি ব্যাখ্যা করেছেন যে একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখতে গেলে এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে মাথায় রেখে আগামীতে যেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়। এবং যেহেতু আসলে একটি রাজনৈতিক দলের মানে এই নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এবং রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা এই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন, সেক্ষেত্রে তারা মনে করেছেন যে তাদের দায়িত্ব থেকে তাদের সরে আসা উচিত এবং নতুন কমিশন হয়তো গঠন হবে। এবং এই সংবাদ সম্মেলনে কিন্তু তার বক্তব্য পাঠ করার পরপরই কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে যে কমিশনাররা ছিলেন, আরও মানে 4 যে কমিশনার ছিলেন, সবাই মিলে তাদের পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তারা সচিবের কাছে সেগুলো হস্তান্তর করেন এবং হস্তান্তর করার পরে তিনি রাষ্ট্রপতির কাছে এই কাগজটি যাবে, তারপরে তাদের পদত্যাগটি আসলে পূর্ণাঙ্গভাবে মানে বহাল থাকবে। অর্থাৎ সব কিছু মিলে আসলে বলতে গেলে ফৌজি এতটুকুই বলতে হয় যে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জ যে নিয়ে যে নির্বাচনের যে দায়িত্বটা নিয়েছিল এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে চ্যালেঞ্জ নিয়েছিল তা বরাবরই ব্যর্থ হয়েছে এবং সেটি কিন্তু মানে এই মানে দ্বাদশ যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু প্রশ্ন উঠেছিল, কিন্তু বারংবার এই নির্বাচন কমিশন চেষ্টা করেছে সেটিকে গণমাধ্যমকে ভিন্নভাবে বোঝানোর জন্য।
সেটি কিন্তু তারা বলেছেন। অর্থাৎ তারা জনতার বিষয়টাকে মাথায় রেখে, অর্থাৎ যারা ভোটাধিকার ভোট প্রয়োগ করবে তাদের বিষয়টা মাথায় রেখে তারা 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও 2.5 বছরের মাথায় তাদের পদত্যাগ করতে হয়। আজকে তারা পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের কপি ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া গ্রহণ করেছেন নির্বাচন কমিশন সচিব। তো আসলে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা হয়তো পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো যে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আর কি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো আসলে মানে এখন হয়তো বলা সম্ভব না। আমরা পরবর্তী সংবাদে সেটি প্রতিবেদন আকারে তুলে ধরার চেষ্টা করব। তো ফৌজিয়া, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। ফৌজিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁও নির্বাচন কমিশন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে আজ শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু করা হবে। বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদী মার্চ শুরু হবে। মার্চটি শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে কলাবাগান হয়ে সংসদ ভবন থেকে ফার্মগেট ঘুরে আবারও শাহবাগে এসে শেষ হবে। সংবাদ সম্মেলনে সারা দেশের ছাত্র জনতার গণজোয়ার নামবে প্রত্যাশা করেন সমন্বয়করা। এ সময় তারা বলেন, যতদিন না নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে, যতদিন না মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে, ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়। ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে। মামলায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 162 জনের নাম উল্লেখ এবং আরও 400 থেকে 500 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার রাতে মহিপালে হত্যাকাণ্ডে নিহত শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুমের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা করেন। মহিপালে হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে পৃথক 7টি হত্যা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ 2586 জনকে আসামি করা হয়েছে। গুলিতে নিহত মাসুম সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকার নোমান হাসানের ছেলে। রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির 96 মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি। বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা 96টি মামলাতেই জামিন পেয়েছেন শাহেদ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক শাহেদের বিরুদ্ধে মোট 96টি মামলা ছিল। এর মধ্যে 5টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আরও জানা যায়, বুধবার সর্বশেষ উত্তরা পশ্চিম থানার একটি অস্ত্র মামলায় শাহেদ জামিন পান। আদেশের কপি কারাগারে এলে তা যাচাই বাছাই শেষে সব গোয়েন্দা সংস্থার আনাপত্তি পাওয়ার পর তাকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তীব্র নদী ভাঙনে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের হাজারো বাসিন্দা সহ দোকানপাট ও ধর্মীয় প্রতিষ্ঠান। অতিরিক্ত ভাঙনে ফেরিঘাটের পল্টন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজবাড়ীর প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদী ভাঙন একটি স্থায়ী সমস্যা। টানা 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ভাঙতে ভাঙতে এই উপজেলার মানচিত্র অনেকটাই বিলীন হয়ে গেছে নদীগর্ভে। গত এক সপ্তাহ ধরে আবারও পদ্মার ভাঙনের শিকার হয়েছেন জেলার দৌলতদিয়া 4 নং ফেরিঘাট। ভাঙনের মাত্রা তীব্র হওয়ায় পল্টনটি সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নামমাত্র জিও ব্যাগ ফেললেও ঘাটসহ ভাঙন রোধে তা যথেষ্ট নয় দাবি করছে এলাকাবাসী। ফলে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের হাজারো মানুষ। শুক্রবার রাতের থেকে নদী প্রচন্ড ভাঙা ভাঙতেছে। গম নাই, রাতে গম নাই, আমরা মানুষ এই নদী ভাঙতে ভাঙতে মোটামুটি আমরা 3 ভাঙা দিছি। এখন আমাদের নদীতে ভেঙে গেলে আমাদের যাওয়ার মতো রাস্তাই নাই। এই কাজটা অতি টাকাটা কাজটা করলে আমাদের পক্ষে খুব ভালো হয়। এখন যে আমাদের যে সরকার আছে তার প্রতি আমাদের দাবি, যাতে আমাদের নদীরা মেরামত করে যাতে আমরা ভাঙা থেকে দূরত্ব থাকতে পারি। ভাঙন রোধে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জিও ব্যাগ খোলানোর কাজটি করছে, তো খুব দ্রুতই যাতে খুলে দেওয়া যায় সেই বিষয়টি আমরাও বিএডিএর সাথে কথা বলবো, যাতে এখানে
আমাদের যে বাস এবং ট্রাকগুলো যে পার হয় সেগুলো পার হওয়ার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করি। 4 নম্বর ভাঙছে, আমরা কার হাতে নিচ্ছি ঘাট এরিয়া যেন আমার ঘাটটা তো আগে রাখতে হবে কি এইভাবে আসে হঠাৎ করে 4 নম্বর প্রবলেমে যেমন আমরা কাজ শুরু করছি কাজ শুরু করে আশা করি শেষে নেবে কালকে চলছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে পদ্মার ভাঙন রোধ করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় দেশের 8 জেলায় সন্ধ্যা 6টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল 8:30টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে। দর্শকের পর্যায়ে রয়েছে মাই টিভির প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ। কদিন আগেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। টেস্টে এমন নাজুক অবস্থা দেখে ঘরের মাঠে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেয়ে খানিকটা আনন্দিত হয়েছিল পাকিস্তান। আর সেই পাকিস্তানকে তাদের মাটিতে ধবল ধোলাই করে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ। বিস্তারিত রয়েছে আবু সাইদ অপুর রিপোর্টে। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো পাকিস্তানকে যে বাংলাদেশ হারিয়েছে তা কিভাবে দেখছেন সাধারণ মানুষ। দেশের ক্রিকেটের নতুন অধ্যায় রচিত হলো মুশফিক শান্তদের হাত ধরে। 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতেই ধবল ধোলাই। দেশের বাইরে দ্বিতীয়বার এমন কীর্তি গড়ল টাইগাররা। বিদেশের মাটিতে সিরিজ জয়ের হিসেবে যা তৃতীয়। যদিও পাকিস্তানের বিপক্ষে এই জয়কে বাংলাদেশের ইতিহাসেরই সেরা বলে মনে করছেন লাল সবুজের সমর্থকরা। বাংলাদেশকে একদম হালকাভাবে নিছে, বাট এই বাংলাদেশ যে এত সুন্দর করে এই 2টা টেস্ট অলরেডি জয় নিয়ে আনলো এবং বাংলা ওয়াশ করলো, এতে আউটস্ট্যান্ডিং ভালো লাগছে। বাংলাদেশ টিম বর্তমানে যে টিমটা আছে খুবই সাজানো গোছানো টিম। আমরা চাই এরকম পারফরমেন্স বাংলাদেশ সবসময় কইরা যাক। 2 ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে প্রভাব বিস্তার করে জিতেছে বাংলাদেশ। তাতে লঙ্গার ভার্সনও টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে ভক্তদের মাঝে। আমরা চাই বাংলাদেশ এভাবে সবসময় জিতে যায়। পাকিস্তানে যেরকম বাংলা ওয়াশ করছে, নেক্সট টাইম যাতে যাদের সাথে ভারতের সাথে খেলা আছে আর অনেকের সাথে সামনে যে খেলাগুলো আছে, ইনশাআল্লাহ যাতে বাংলাদেশ জয়ের ধারা অব্যাহত রাখতে পারে। এখনকার টিমের অ্যাপ্রোচ বা যেভাবে তারা ডমিনেট করে খেলতেছে, আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো এর থেকে আরো ভালো রেজাল্ট যাতে তারা করে আর এই ধারাবাহিকতা বজায় রাখে। পারফরমেন্সটা এখন আছে, সেটা ধরে রাখতে পারলে আমরা আগামীতে আরো সফল হব এবং আমরা বিশ্বকাপে ইনশাআল্লাহ আমি আশা রাখি জিততে পারবো। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনাল খেলা সম্ভব বলে মনে করেন টাইগার সমর্থকরা। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। দর্শক, এ পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। আখের সাম্রাজ্য খ্যাত যশোরের বাঘারপাড়া উপজেলাতে চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে দাম না থাকায় ক্রেতা সংকটে উপজেলার আখ চাষিরা। বিঘা প্রতি যে পরিমাণ খরচ, তাতে করে এবছর আখ চাষে লাভের চেয়ে লসের পরিমাণই বেশি বলে জানান আখ চাষিরা। প্রতিনিধি আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন জুড়ে আখ চাষের সমারোহ। তাছাড়া মাটি ভালো হওয়াতে এ অঞ্চলের আখের স্বাদও অনেক বেশি। অন্যান্য ফসল থেকে আখ চাষে 2 গুণ সময় বেশি লাগে, তারপরও এই চাষের লাভের পরিমাণটা অনেক বেশি। বিঘা প্রতি আখ চাষে কৃষকের খরচ হয় 1,10,000 থেকে 15,000 টাকা। মৌসুম শেষে বিক্রয় হয় মূলত 2 থেকে 2.5 লাখ টাকায়। আখ চাষে অন্যান্য ফসলের চেয়ে পরিশ্রম অনেক বেশি।
এবারে আখের তো কোনো বাজারই মোটে নেই, লাভ তো লাভ, লস হয়ে যাচ্ছে এবারে। এই আখগুলো কাটা 20,000 18,000 টাকা বিক্রি হতো, এবারে ওই 10,000 8,000 12,000 এইভাবে বিক্রি হচ্ছে। তাও দাম করছে 10 কাটা বই 50,000। এবার সার মাটি দিয়ে তেল খরচ দিয়ে সব দিয়ে তো জন কৃষি দিয়ে তো বিপদেই আছে। বর্তমান সময়ে কৃষকদের মাঝে দিন দিন আখ চাষের প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু চলতি মৌসুমে আখের বাজারে ক্রেতা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত আখ চাষিরা। শত শত বিঘা জমির আখ বিক্রি করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। কম কিন্তু খরচ বেশি, সার ওষুধের দাম বেশি, খরচ হচ্ছে বেশি, কিন্তু আখের দাম খুবই কম। চারিদিকে বন্যা, দেশের পরিবেশ পরিস্থিতির কারণের জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা আখের। তো গেল বছরের তুলনায় এবার মনে করেন 50,000 টাকা দাম কম আছে, অথচ আরো জমি 2 কাঠা বেশি। কৃষকের লোকসানের বিষয়টি বিবেচনার পাশাপাশি যদি কোনো আর্থিক সুবিধা আসে সেটি তাদের দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা কৃষককে আশ্বস্ত করি যে আপনারা আখ ভালো করে চাষ করেন, এক্ষেত্রে যদি তাদের ন্যায্য মূল্য থেকে অনেক দাম কম হয় সেক্ষেত্রে আমরা আমাদের অধিদপ্তরের সাথে যোগাযোগ করব। সরকার যদি কোনো ফ্যাসিলিটিস থাকে তাহলে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করব। এ অঞ্চলে আখ চাষে কৃষকদের সাফল্য ধরে রাখার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজারের দামের বিষয়টিও নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।